নমস্কার, স্কাই নিউজ বাংলার মাঠে ময়দানে নিয়ে হাজির আমি সিঞ্জিনী। আমার সঙ্গে রয়েছে স্পোর্টস জার্নালিস্ট সৌরভ। সৌরভ, তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে আমরা ফুটবল আর ক্রিকেটের নানান রকম দারুণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা ক্রিকেটে ঢুকি সৌরভ। আচ্ছা, লর্ডসে দুর্দান্ত খেললো ভারত, তারপর হেরে গেল। এখানে একটা চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে, আপনারা হয়তো ইতিমধ্যে অবগত সেটা নিয়ে, যে ভারতকে ইংল্যান্ড বা ইংরেজরা কিন্তু নানান রকমভাবে স্লেজিং করেছে, এমন একটা অভিযোগ উঠে আসছে এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তাহলে এটা কি সেই ইংরেজদের ভারতকে 200 বছর ধরে শাসন করার ঔপনিবেশিক মানসিকতা, এবং তার ফলস্বরূপ ভারত হারলো? ভারতের হারের কি কারণ সৌরভ? হ্যাঁ দেখো সঞ্জিনী, প্রথমেই বলি যে ভারতের সঙ্গে ইংল্যান্ডের যে তৃতীয় টেস্ট, এই যদি টেস্টের দিকে আমরা তাকাই, সেই উপন্যাস বা রহস্য গল্প বা যে আমরা ফেলুদা বা এই ধরনের যে সমস্ত ব্যোমকেশ বক্সির যে ডিটেকটিভ মুভিগুলো দেখি, অনেকটা সেই রকম একটা বিষয় যেন ফিল হচ্ছিল যে টেস্টটা দেখতে দেখতে গল্পের পরতে যেন চমক, কখন যে কোন দিকে মোড় নিতে চলেছে গল্প, মানে রহস্যের যেন ভরা ছিল গোটা টেস্টটা জুড়ে। কারণ এরকম ঐতিহাসিক মানে ঘটনা বা টেস্টে যেখানে টাই হয়ে যাওয়ার মতো ঘটনা হয়তো এর আগেও অতীতে বহুবার ঘটেছে, কিন্তু প্রথম ইনিংস টাই হয়ে যায়। দুটো দলই 387 রান করে শেষ করলো। ইন্ডিয়াও 387, ইংল্যান্ডও 387, দুটো দলেরই 387 রান করেছে প্রথম ইনিংসে। এক কথায় মানে টাই হয়ে যায়। এবং দ্বিতীয় ইনিংসের দিকে যদি আমরা তাকাই, দ্বিতীয় ইনিংসেও কিন্তু একবার ম্যাচের পাল্লা যাচ্ছে ইংল্যান্ডের দিকে ঝুলছে, একবার ইন্ডিয়ার দিকে ভারী হচ্ছে। দাঁড়িপাল্লার ব্যাচের মতো যেন ক্রমশ আপ অ্যান্ড ডাউন করেছে, কার দিকে যে কখন ম্যাচের ভাগ্য গেছে। এবং একটা আমরা সাধারণত টি-20 বা ওয়ান ডে ক্রিকেটে সাধারণত এই ধরনের আমরা থ্রিলার দেখি, এই ধরনের রুদ্ধশ্বাস থাকে, উত্তেজনা থাকে, শেষ ওভার পর্যন্ত খেলা করা। আইপিএল এর যখন ম্যাচ হয় টি-20তে বা ওয়ান ডেতে, যে কারা জিতবে কারা হারবে সেই উত্তেজনা, মানে সেই এখন বিষয় কিন্তু সাধারণত টেস্টে দেখা যায় না। কিন্তু লর্ডস সমস্ত অতীতকে হার মানিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যেন সত্যি কথা বলতে কি যেন এটা যেন একটা রোমাঞ্চকর একটা যেন একটা আমরা ডিটেকটিভ কোনো মুভি দেখছি এমন একটা ফিল হচ্ছিল। কারণ যেভাবে মনে হচ্ছিল এই বোধহয় ম্যাচটা হয়তো ইন্ডিয়া জিতে গেল, কিন্তু সেখান থেকে আবার কোথাও ইংল্যান্ড ঘুরে যাচ্ছে। কারণ যেভাবে যখন শেষ দিনে ভারত খেলতে নামলো, ভারতের সামনে 6টা উইকেট হাতে ছিল ভারতের, আর 4টে উইকেট আগের দিন পড়ে গেছিলো। তখনই খানিকটা ইংল্যান্ডের দিকে ম্যাচের পাল্লা কিন্তু চৌথ দিনের শেষে ভারী হয়ে গেছিলো। পঞ্চম দিনে যখন ভারত খেলতে নামলো, সেখানে কিন্তু তুমি যেমনটা বললে একদম বিষয়টা কিন্তু সেরকম বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেটা সূত্রপাত কিন্তু চৌথ দিন থেকেই তার সূত্রপাত হয়। যে ইংল্যান্ড ভারতকে স্লেজিং করছে, ভারত পাল্টা যেন ইংল্যান্ডের ব্যাটসম্যান প্লেয়ারদের দিকে তেড়ে যাচ্ছে। শুভমান গিলের সঙ্গে আমরা প্রকাশ্যে বচসা করতে দেখেছি। আকাশদীপ যখন ব্যাট করছিল তখন বেন স্টোক তাকে ইশারা করে নানান রকম কিছু একটা কটু কথা বলছে। পাল্টা আকাশদীপকে দেখলাম আমরা হাত তুলে তার দিকে একটা কিছু একটা তিনি একটা বললেন। একটা ঋষভ পন্থকে দেখেছি আমরা যে বিতর্কে জড়াতে, ঋষভ পন্থকে দেখতে পেয়েছি বিতর্কে জড়াতে এবং মাথা গরম করেছে। এটা কিন্তু একটা কারণ। এবং যদিও শুভমান গিলকে প্রেস কনফারেন্সে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে এটা কি কোথাও একটা এফেক্ট পড়েছে ম্যাচের মধ্যে, যে এই যে দুই দলের প্লেয়ারদের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময়, একটা যেভাবে একটা তর্ক বিতর্ক, মাঠের মধ্যে প্রকাশ্যে বিবাদ, এইটা তো সাধারণত একটা সুন্দর একটা ক্রিকেটীয় একটা পরিভাষা যেটাকে বলা হয় যে ভদ্রলোকের খেলা, যেখানে সুন্দর একটা পরিকাঠামোয় খেলা হয়, সেখানে সাধারণত এই ধরনের ঘটনা তো কাম্য না। এটা ফুটবলের মাঠে আমরা প্রায় দেখে থাকি যে দুই দলের প্লেয়াররা হাতাহাতি বিবাদ বচসায় জড়িয়ে থাকে, ঘটনা যেটা প্রচলিত। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে এই ধরনের ঘটনা কামনা করা যায় না, কিন্তু সেই ঘটনায় কিন্তু ঘটেছে বারবার। এটা কি কোথাও একটা এফেক্ট পড়ে? যদিও শুভমান গিল জানিয়েছেন না এটা খেলাতে এর আগে ঘটনা ঘটেছে, তার কারণ হচ্ছে যে দুই দলের প্লেয়াররাই নিজেদের দেশকে জেতাবার জন্য প্রচন্ড মরিয়া হয়েছিল, আবেগপ্রবণ হয়েছিল, যে কারণে হয়তো উত্তেজনার বশে হয়তো কিছু তারা বলে হয়েছে, কিন্তু এটা কোনো খেলায় এফেক্ট পড়েনি। এটার জন্য কিন্তু ইন্ডিয়া হারেনি, এটা কিন্তু শুভমান গিল জানিয়েছেন। কিন্তু কোথাও একটা যে এটা যদি একটা ইফেক্ট পড়েছে বলে কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে। তার কারণ ঋষভ পন্থের যে রান আউট হয়ে যাওয়াটা, এটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ ঋষভ পন্থ যদি থাকতেন ওই 120-130 রান তিনি বার করে দিতে পারতেন, কিন্তু সেই সময় যে তার রান আউট হয়ে যাওয়াটা, মাথা গরম করে হয়তো তিনি হয়তো ইংল্যান্ড যে প্লেয়ারদের সামনে মাথা গরম করে হয়তো তিনি হয়তো রানটা নিতে গিয়ে হয়তো মানে সে সিঙ্গেলটা নিতে গিয়ে আউট হয়েছেন, এরকম একটা কিন্তু কথা কিন্তু উঠছে। তবে এই টেস্ট কিন্তু একটা অনেক কিন্তু প্রশ্নের উত্তর দিল যে টেস্ট ক্রিকেট মানেই যে সে বোরিং একটা, সে একঘেয়ামিভাবে খেলা চলবে, যে ওয়ান সাইড ম্যাচ হবে বা খেলা ছবিটা পরিষ্কার হয়ে যাবে আগে থেকে যে কারা জিতবে, এটা কিন্তু
কিন্তু সেটা হয়নি। তার কারণ মাত্র 22 রানে ভারত টেস্ট হেরেছে। তার কারণ টেস্টে যখন লাস্ট এখন 1-1.5 ঘন্টাও বাকি রয়েছে তখনও বোঝা যাচ্ছে না কি আর 22 রান ভারত এই করে দিল। এবং দাঁত কামড়ে যে জাদেজা যেভাবে লড়াই করেছে, অবিশ্বাস্য লড়াই করেছে, এবং জাদেজা রীতিমতো কেঁদে ফেলেছে যখন খেলা শেষ হলো, যখন জাদেজা পুরো মাঠের মধ্যে কেঁদে ফেলেছে। এবং আকাশ এবং মুকেশ কুমার, সিরাজ এবং বুমরা এবং সিরাজ, বুমরাও কিন্তু অনেকটা চেষ্টা করেছিল উইকেটটা ধরে রাখা। লাস্ট দুটো উইকেটে বুমরা এবং সিরাজ দুজনেই কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে কোনো রকমভাবে একটা যেন ভুল বল না খেলবার, অত্যন্ত ধীর ঠান্ডা মাথায় যাতে এই ইনিংসটাকে চালিয়ে যাওয়ার। কিন্তু কোথাও একটা যে ভাগ্য, মানে যার যেদিনকে ভাগ্যে লেখা থাকবে সেটা কিছু করার নেই। এবং ম্যাচটা সেখানে ভারতের হারাটা হয়তো ভারতের বিধির লিখন ছিল এবং সেটাই হয়েছে বিষয়টা। এবং যে মুকেশ কুমারের আউটটা হয়ে যাওয়ার পর তিনিও যে ভেঙে পড়লেন যে আর মাত্র 40 মিনিট যদি সময় যদি ভারত যদি ইনিংসে টিকে থাকতে পারতো তাহলে কিন্তু দিন শেষ হয়ে যেত, খেলাটা ড্র হয়ে যেতে পারতো। সুতরাং টেস্ট ইন্ডিয়া জিতবে না ইংল্যান্ড জিতবে না ড্র হবে, অনেকগুলো প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল গোটা টেস্ট জুড়ে। তবে শেষ পর্যন্ত যে ভারতের কাছ থেকে টেস্টটা বেরিয়ে গেল এবং ইংল্যান্ড কিন্তু টেস্টটা কিন্তু জয়লাভ করলো। তবে ভারতের তরফে কি কোনো রকম কোনো কারণ দেখানো হয়েছে যে এই কারণে ভারত হেরেছে? না দেখো, এই টেস্টটা কিন্তু ভারতের তরফ থেকে সেরকম ভাবে শুভমান গিলকে যখন প্রশ্ন করেছে, শুভমান গিল বলছেন যে যেটা আমাদের প্লেয়াররা ভালো ফাইট করেছে কিন্তু কোথাও একটা সেটা এটা বললাম না ভাগ্যের একটা বিষয়টা কিন্তু। তবে আমি আমার যেটা মনে হচ্ছে যে আমি দুই একটা প্লেয়ারের কথা উল্লেখ করব যাদের কিন্তু ফর্ম নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমি কিন্তু মনে আছে তোমার যে আমি যখন থার্ড টেস্ট শুরু হওয়ার আগের দিন আমি যখন লাইভটা করতে বসেছিলাম, আমি কিন্তু যে টিমটা হওয়া উচিত বলেছে তখন কিন্তু আমি দুজন প্লেয়ারের কথা বলেছিলাম তাদের হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি গৌতম গম্ভীর, সেই জন্য সেম প্লেয়ার রেখেছে করুণ নায়ার এবং নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি হয়তো দুটো উইকেট নিয়েছেন, অবশ্যই ভালো কাজ, নিঃসন্দেহ তিনি দুটো উইকেট এবং বোলিংসে একটা উইকেট, 3টে উইকেট নিয়েছে। কিন্তু ব্যাটিং করতে হবে তিনি একজন মূলত ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলে খেলছেন, সুতরাং তাকে কিন্তু ব্যাটে রান করতে হবে। আজকে করুণ নায়ারের আমরা দুটো ইনিংসে যদি রান দেখি 40 এবং 14, এবং নীতিশ কুমার রেড্ডির দুটো ইনিংসে রান দেখি 30 এবং 13। করুণ নায়ার স্পেশালিস্ট ব্যাটসম্যান হয়ে সে যদি গোটা টেস্টে মাত্র 44 রান দলের সঙ্গে যোগ করতে পারেন, দলের সঙ্গে মাত্র 44 রান যোগ করেন, 40 এবং 14 অর্থাৎ 54 রান যোগ করেছেন করুণ নায়ার, দুটো ইনিংস মিলিয়ে 54 রান মাত্র যোগ করেছেন। এবং নীতিশ কুমার রেড্ডির দুটো ইনিংস মিলিয়ে যোগ করেছে 43 রান। এটা কিন্তু একজন ব্যাটসম্যান হিসাবে তার কিন্তু উপযুক্ত ভূমিকা তিনি পালন করতে পারছেন না, যেটা লাস্ট দুটো টেস্টে কিন্তু সেম ঘটনা ঘটলো এই দুজন প্লেয়ারের ক্ষেত্রে। আমার মনে হয় এই টেস্টে অন্তত যে 23 তারিখ থেকে যে 4র্থ টেস্ট শুরু হতে চলেছে, এই টেস্টে ভারতীয় দলে কিছুটা অন্তত পরিবর্তন আনা উচিত, কিছুটা অন্তত শিক্ষা নিয়ে কিছু প্লেয়ারের অদল বদল করা অবশ্যই উচিত। মানে 23 তারিখে ম্যানচেস্টারে টেস্ট রয়েছে। আচ্ছা, সেখানে ইতিমধ্যে ইংল্যান্ড তাদের দল ঘোষণা করে দিয়েছে, কিরকম কি পরিবর্তন এসেছে দলে? দেখো, ইংল্যান্ডের কথা যদি আমি বলি, আমরা কিন্তু আলোচনা করেছিলাম জোফরা আর্চারের কামব্যাক, এটা কিন্তু একটা বিরাট বড় একটা ভূমিকা নেবে এবং নিয়েছে। অবিশ্বাস্য বল করেছেন জোফরা আর্চার, ব্যাক করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি লম্বা রেসের করে, এবং তিনি যে যখনই মাঠে নামেন প্রতিপক্ষ দলকে চাপে রাখেন। গোটা টেস্ট জুড়ে তিনি দারুণ বল করেছেন, হয়তো দুটো ইনিংস খেলে 5টা উইকেট নিয়েছেন, কিন্তু বল স্পেল করেছেন, অবিশ্বাস্য ভালো বল করেছেন। সুতরাং এইবারের টেস্টে কিন্তু আরও ভাইটাল হবে ভারতের জন্য, তার কারণ যেটা মনটা ইংল্যান্ড যে দল ঘোষণা করেছে অলরেডি, এবং চোটের কারণে এই দুটো টেস্টে কিন্তু খেলতে পারবেন না। শেষ দুটো টেস্টে সোহেব বসির বলে যে স্পিন বোলারটা খেলছিলেন তিনি কিন্তু খেলতে পারবেন না। তার পরিবর্তে যে প্লেয়ারটাকে আনা হচ্ছে তিনি কিন্তু বোলিং অলরাউন্ডার, মানে স্পিন বোলিং অলরাউন্ডার, তিনি কিন্তু ব্যাটটাও ভালো করেন। লিয়াম ডাসনকে আনা হচ্ছে। লিয়াম ডাসন হচ্ছে 8 বছর আগে তিনি শেষবার খেলেছেন, 8 বছর পর তিনিও কিন্তু একটা ইনজুরি সারিয়ে ব্যাক করছেন। তার এই মুহূর্তে বয়স হচ্ছে 35 বছর। তিনি কিন্তু দারুণ ব্যাট করেন, তার ব্যাটিং গড় যথেষ্ট ভালো রয়েছে, এবং কাউন্ট্রি ক্রিকেটে ইংল্যান্ডের কাউন্ট্রি ক্রিকেটে তার কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং গড় রয়েছে। তিনি কিন্তু একদিকে যেমন স্পিন বলটা ভালো করেন, অন্যদিকে তার ব্যাটিংটা ভালো করেন। তিনি যে যোগ হওয়া মানে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আরও স্ট্রং হবে। আরেকটা কথা যেটা আমি বললাম যে তাদের পেস বোলিংয়ের কিন্তু শক্তি ইংল্যান্ড বাড়াচ্ছে, সেটা কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে তাদের দলে আরও একজন প্লেয়ারকে কিন্তু অ্যাড করতে চলেছে, সেটা হচ্ছে গাস আটকিনসন বলে একজন পেস বোলার রয়েছে তাদের দলে, তিনিও কিন্তু ব্যাক করছেন। তিনি কিন্তু আর্চারের সঙ্গে কিন্তু জুটি বেঁধে বল করবেন বলে যেমনটা জানা যাচ্ছে।
তিনি যদি আসেন তাহলে কিন্তু ইংল্যান্ডের পেস বোলিং আক্রমণটা আরও সহজে ভয়ঙ্কর হয়ে উঠবে। সুতরাং এটা কিন্তু এবং ইংল্যান্ডে মোটের ওপর যে তাদের দল ঘোষণা করেছে প্রায় সেম, কিন্তু 11 জনের দল না 14 জনের দল জানিয়েছে। সেই 14 জনের যে দল, সেই দলে কিন্তু 2 জন নতুন প্লেয়ারকে কিন্তু আনা হয়েছে এবং যেমনটা জানাচ্ছি এরা 2 জনকেই হয়তো প্লেইং 11-এ দলে কামব্যাক করতে চলেছেন এবং এই 2 জন প্লেয়ার যদি দলের সঙ্গে যুক্ত হয় ইংল্যান্ডের দল আরও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে, যেটা কিন্তু ভারতকে এই পরবর্তী টেস্টে কিন্তু আরও যথেষ্ট চাপে রাখবে। সেই জন্য একদমই মানে আপনারা বুঝতে পারছেন সামনের যে টেস্টটা আসতে চলেছে 23 তারিখ, সেই টেস্ট কতখানি ইম্পর্টেন্ট। মানে সেই টেস্টে যদি ভারত জেতে তাহলে সেটা মানে একটা জয়ের একটা পরিস্থিতি তৈরি হবে, 2-2 হয়ে যাবে, শেষ টেস্টটা হবে ভাগ্য নির্ধারক। তারপরে এই টেস্টটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইংল্যান্ড চেষ্টা করবে না শেষ টেস্টের জন্য কোনো রিস্ক না নেওয়ার, ওরা চেষ্টা করবে যেমন এই করে টেস্টে একদম মরিয়া খেলতে, একদম এই টেস্টে জিতে নিতে, যাতে একদম ক্লিন সিট একদম 3-2-এ যাতে 3-1-এ অলরেডি এগিয়ে যেতে, যাতে শেষ টেস্টে তাতে ওরা একদম জুনিয়র যদি ওদের বি টিমও খেলিয়ে ওদের কোনো যায় আসবে না, বি টিম খেলিয়ে ওই টেস্টটা কিন্তু সারা কিন্তু বাজিমাত করতে চাইবে। একদমই। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি এক্ষুনি, আপনার সঙ্গে থাকুন। আমরা ফুটবল নিয়ে আলোচনায় কিন্তু ফিরবো, সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন? বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন? আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। অ্যাডভোদুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন? সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা? চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাইডিজিটেকে। মাইডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাইডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংস্থার বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে।
অ্যাডিকন ম্যানেজমেন্ট, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা। আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। অ্যাডিকন ম্যানেজমেন্ট, ইগনাইট ইয়োর ফিউচার। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভাবছেন কোন সাবজেক্ট গড়বে আপনার ভবিষ্যৎ, কি নিয়ে পড়লে মিলবে ক্যারিয়ারে সাকসেস, কোন সেন্টার গড়ে দিতে পারে আপনার ভবিষ্যৎ, সাকসেসফুল ক্যারিয়ার গড়তে কিভাবে নেবেন প্রস্তুতি, কোথা থেকেই বা নেবেন, সব উত্তর দেব আমি। আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 6টায়, শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। বিশ্ব কূটনীতি গড়ে তোলে ইতিহাস, বিশ্ব দরবারে কোন চলে বাজিমাত। বিশ্বনীতির অন্তরালে লুকিয়ে কোন সমীকরণ, সহজ ভাষায় হবে কূটনীতির চুলচেরা বিশ্লেষণ, খোলামেলা সংলাপ, নির্ভরযোগ্য তথ্য এবং প্রভাবশালী বিশ্লেষণ। এই হলো বৈঠকের আসর। দেশ থেকে বিশ্ব, রাজনীতি হোক বা কূটনৈতিক চাল, নেপথ্যের কারণ বিশ্লেষণ। বৈঠকে বিপ্লব। ভারতের সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট আইএসএল, সেই আইএসএল নিয়ে কিন্তু বহুদিন ধরে জল্পনা চলছে যে বন্ধ হয়ে যেতে পারে এবং এবারে হবে না। এবং এইবার সম্প্রতি দেখা গেল FSDL কিন্তু এরকম একটা বার্তা পাঠিয়েছে, চিঠি দিয়েছে যে সমস্ত ক্লাবকে যে আইএসএল হবে না। তো সেক্ষেত্রে কি আপডেট রয়েছে সৌরভ, তাহলে কি মানে এবার হবে না? হ্যাঁ দেখো, এখন এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্নের মুখে আমরা দাঁড়িয়ে আছি এবং গোটা দেশবাসী যারা যে ফুটবলের প্রাণ কেন্দ্র বলতে গেলে দেশের 1 নম্বর টুর্নামেন্ট এই মুহূর্তে যদি ভারতের ফুটবল মহলে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ ISL। যেমন IPL ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঠিক তেমনই ইন্ডিয়ান সুপার লিগ ISL হচ্ছে কিন্তু ফুটবলের কিন্তু অন্যতম বড় টুর্নামেন্ট। সুতরাং এটার উপরই কিন্তু গোটা দেশের ফুটবলের মান নির্ভর করে। যে বিদেশিরা ভারতে খেলতে আসে, বিভিন্ন যে দলের হয়ে তারা খেলেন এবং দেশের যে ফুটবলের জনপ্রিয়তা, এমনি ভারতীয় ফুটবল যত দিন যাচ্ছে যে ক্রমশ নিচে নেমে যাচ্ছে, দেশের ফুটবলের মান নেমে যাচ্ছে। সেখানে যদি ISL এর মতো টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যাওয়া মানে ভারতীয় ফুটবল যে কোন জায়গায় গিয়ে থামবে, কত নিচে নামবে, সেটা কিন্তু কল্পনার অতীত। সুতরাং ভাই এটা কিন্তু একটা বিরাট বড় টুর্নামেন্ট এবং দেশের এতগুলো স্টেট, এতগুলো ক্লাব যেখানে পার্টিসিপেট করে ইন্ডিয়ান সুপার লিগ ISL এ। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ISL হওয়াটা অবশ্যই উচিত। এবং যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ব্যাপারটা, আমি সেটাকে বলি, আপনারা ইতিমধ্যে জানেন যে FSDL কিন্তু সমস্ত ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে দিয়েছে যে এবছরে ISL করা সম্ভব হচ্ছে না। তার কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF এর যে চুক্তি, তাদের সঙ্গে FSDL এর যে চুক্তি, এই চুক্তির মেয়াদ রয়েছে 2025 ডিসেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ রয়েছে। এখন ঘটনা হলো যদি 2025 ডিসেম্বর অবধি মেয়াদ থাকে, ISL শুরু হবে সেপ্টেম্বরে, চলবে মার্চ এপ্রিল পর্যন্ত, যদি ডিসেম্বর পর্যন্ত মেয়াদের পর যদি ISL শেষ হয়ে যায়, ISL যদি মাঝপথে বন্ধ করে দিতে হয়, তখন তাহলে তো মুশকিল হবে, তাহলে কি করে ISL এর বাদবাকি অংশটা শেষ হবে। এখন ঘটনা হচ্ছে যে সুপ্রিম কোর্টে বিষয়টা, কেসটা ঝুলে রয়েছে। এখন সুপ্রিম কোর্টে আজ এই বিষয়টা নিয়ে কিন্তু মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট অলরেডি জানিয়েছে যে কল্যাণ চৌবের কমিটি, অর্থাৎ AIFF এর যে বর্তমান কমিটি চলছে, এই কমিটি নতুন চুক্তির নতুন করে কিন্তু পুনর্বিকরণ বা করতে পারবে না। FSDL এর সঙ্গে AIFF এর যে চুক্তি, সেই চুক্তির কিন্তু নতুন করে চুক্তি নবীকরণ কিন্তু তারা করতে পারবে না, তার জন্য নতুন কমিটি আসতে হবে। এখন ইলেকশন হওয়ার এখন রয়েছে সামনে সম্ভাবনা। এখন সেপ্টেম্বরের দিকে, অক্টোবরে যদি ইলেকশন হয়, ইলেকশন কমপ্লিট হবে, প্রসেস কমপ্লিট হবে, রেজাল্ট আউট হবে, তারপর নতুন কমিটি গঠন হবে। অত দেরিতে হলে কিন্তু ISL শুরু হতে, তখন চুক্তি নবীকরণ করে ISL শুরু করতে নভেম্বর ডিসেম্বর হয়ে যেতে পারে। তাহলে কিন্তু ISL আবার ওই দিকে কিন্তু যে টাইম, যে ইন্টারন্যাশনাল শিডিউল থাকে, সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট করা সম্ভব হবে না।
অনেকগুলো কিন্তু ব্যাপার রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন একটা জটিল পরিস্থিতি, সে কারণে অলরেডি কিন্তু যে এআইএফএফ এর সঙ্গে এফএসডিএল এর যে সমঝোতা, যেখানে নতুন চুক্তি নবীকরণ করতে পারা যাচ্ছে না, যে কারণে অলরেডি জানিয়ে দিয়েছে হচ্ছে না, তারা তো এফএসডিএল জানিয়ে দিল। এখন যে ক্লাবগুলো মোহনবাগান, ইস্ট বেঙ্গল থেকে শুরু করে মুম্বাই, জামশেদপুর, বেঙ্গালুরু, কেরালা ব্লাস্টার বা যে সমস্ত ক্লাবরা খেলে, তারা তো অলরেডি কিছু ফরেনারকে সাইন করিয়ে ফেলেছে, তারা তো আইএসএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, তারা ফরেনার সাইন করিয়ে ফেলেছে। এখন সেই ফরেনার বিরাট টাকার তো একটা আর্থিক লোকসানের সম্মুখীন হবে। সেই প্লেয়ার গুলো কি করবে? তারা যে তাহলে আগামী দিনে তো তারা, দেশের তো একটাই বলতে গেলে বড় টুর্নামেন্ট হয়, আর তো সেই অর্থে সেরকম জনপ্রিয় টুর্নামেন্ট তো আর কিছু নেই। তাহলে সারা দেশের সেই সমস্ত স্টেটের ফুটবলাররা কি খেলবে, তারা কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। যদিও এই বিষয়টার পরে হয়তো হস্তক্ষেপ পড়েছে এআইএফএফ, এবং এআইএফএফ চেষ্টা করছে, বলেছে যে আমরা আপ্রাণ চেষ্টা করব, আমরা কিন্তু সামনে কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিংটা রয়েছে, সেই দিনকে কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলা হবে, এবং চেষ্টা করা হচ্ছে যে অন্তত এই বছরের আইএসএলটা যাতে করে দেওয়া যায়, তার জন্য যে চুক্তির এই পুরনো চুক্তিতে যাতে অন্তত আর কয়েক মাস যেটাকে বাড়িয়ে নিয়ে মার্চ এপ্রিল অব্দি বাড়িয়ে নিয়ে চুক্তির মেয়াদটা বাড়িয়ে নিয়ে অন্তত এই বছর আইএসএলটা করে নেওয়ার। আগামী বছর থেকে যদি আবার হয়তো নতুন এফএসডিএল এর সঙ্গে হয়তো না হয়ে গাঁটছড়া না বেঁধে নতুন কোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারে, এবং নেক্সট ইয়ারে হয়তো নতুন করে আইএসএল হবে, তখন হয়তো যে রেলিগেশন স্টার্ট হবে 16 দলের আইএসএল হতে পারে আগামী বছর থেকে, সেরকমও কিন্তু চিন্তাভাবনা কিন্তু উঠে আসছে। কিন্তু এবছরে আইএসএলটা যেন প্রকারেণ শেষ করাটা হচ্ছে মরিয়া হয়ে লেগেছে, টার্গেট করছে এআইএফএফ, এবং এআইএফএফ বলেছে ক্লাবগুলোকে আপনারা শান্ত থাকুন, আমরা কিন্তু চেষ্টা করছি। এবং অলরেডি কিন্তু এটা নিয়ে কিন্তু দেশের ফুটবল মহলে সমালোচনা ঝড় উঠেছে। তাহলে এতদিন যখন ডিসেম্বর অবধি যে সময়সীমা, এতদিন কি করছে, এতদিন অবধি ডিসেম্বর অবধি সময়সীমা আছে, এআইএফএফ কল্যাণ চৌবেরা ভালো করেই জানতেন যে আমাদের সঙ্গে চুক্তির মেয়াদ আছে ডিসেম্বর পর্যন্ত, তাহলে আমরা এতদিন কেন আমরা কোনো পদক্ষেপ করলাম না? অনেক আগে করা উচিত ছিল। এই নিয়ে কিন্তু মোহনবাগানের তরফ থেকে, ইস্ট বেঙ্গলের তরফ থেকে তারাও কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছে যে এতদিন কি দেশের ফুটবল সংস্থা ঘুমাচ্ছিল, যে তাদের দেরিতে তাহলে বিলম্বিত বোধোদয় হলো? এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কিন্তু, মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান কি বলছে এখন? হ্যাঁ দেখো, স্বাভাবিক যে ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু যে নিতু সরকার, দেবব্রত সরকার, তিনি বলছেন যে ভরসা রাখুন আইএসএল হবে, আপনারা ভরসা রাখুন হবে, এবং যে দেশের 1 নম্বর টুর্নামেন্ট বন্ধ হতে দেবে না, প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে। রাজ্য সরকার, অরূপ বিশ্বাস এই দিন বলেছে যে আইএসএল হবে। অরূপ বিশ্বাস কিন্তু ক্রীড়ামন্ত্রী, তিনি বলেছেন যে ভরসা রাখুন আইএসএল হবে বলেছে, এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনিও কিন্তু প্রয়োজন হলে একটা হস্তক্ষেপ করবে, যে কোনো প্রকারে আইএসএল কিন্তু করবার আপ্রাণ চেষ্টা করা হবে। সেক্ষেত্রে আমরা আশাবাদী, শেষ পর্যন্ত কিন্তু মনে হচ্ছে আইএসএলটা কিন্তু হবে, বন্ধ হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে সেটা হয়তো মেঘটা কেটে যাবে এবং হবে। এবং মোহনবাগানের তরফেও কিন্তু অলরেডি বলা হয়েছে যে এটা কেন, যে এতদিন তাহলে কেন উদ্যোগ নেওয়া, এই ধরনের কিন্তু প্রতিক্রিয়া কিন্তু অবশ্যই উঠে আসছে। একদমই। আরও একটি ফুটবলের আপডেটে আপনাদের জানাবো, শনিবার দিন কল্যাণীতে হওয়ার কথা রয়েছে কলকাতা লিগের ডার্বি। তো এবার সেখানেও আবার একটা জটিলতা তৈরি হয়েছে, কারণ এই যে কল্যাণীর এই যে ময়দান, এটা কিন্তু খুব একটা বড় নয়, এবং সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে খেলা, সেখানে প্রচুর লোক সমাগম হবে, সেখানে কিভাবে ধরানো যাবে এত লোক, এটা নিয়ে আবার একটা জটিলতা। হ্যাঁ অবশ্যই, এটা না খুব দারুণ বিষয় যে বঙ্গ ফুটবল সংস্থা আইএফএ বলছে যে এত বেশি পরিমাণ যদি যুব ভারতী যদি করা হয়, প্রচুর লোক এসে যাবে, যে প্রচুর সংবাদ মাধ্যম যাবে, তারা খরচ কোথায় একটা খরচ বাঁচাতে যাচ্ছে। আমার কথা হচ্ছে এটা নিয়ে একটা গতকাল একটা প্রেস কনফারেন্স যখন হয়েছে মোহনবাগান ক্লাবে, মোহনবাগান সচিব সঞ্জয় বসুরানি কিন্তু বলেওছে, আমরা বাইকটাও শোনাবো সঞ্জয়, যে অলরেডি কিন্তু তিনি কিন্তু বলেছে যে তাহলে যদি আপনারা খরচই বাঁচাবার কথা ভাবেন, এত বড় ম্যাচও করবেন, খরচও বাঁচাবেন, এটা কি হয় নাকি? তাহলে যদি আইএসএল যখন অর্গানাইজ করে মোহনবাগান যখন ম্যাচ পড়ে, তাহলে কি মোহনবাগান ইস্ট বেঙ্গল বলবে যে আমরা যুব ভারতী করবো না, আমাদের খরচা বেশি হবে বলে? তাহলে যখন এত বড় ম্যাচ আপনাদের করবার ইচ্ছা, ডার্বি করার ইচ্ছা, অথচ আপনারা খরচ বাঁচাবার জন্য ম্যাচ নিয়ে চলে যাচ্ছেন কল্যাণীতে করা যায়। কল্যাণী স্টেডিয়ামে মাত্র এল সেপে কল্যাণী স্টেডিয়ামে গ্যালারি, মাত্র যেখানে যুব ভারতীতে কত লোক ধরে তার 10 ভাগের 1 ভাগ লোক ধরে কিনা সন্দেহ কল্যাণী স্টেডিয়ামে, সেই লোক ধরিয়ে আপনারা কি করে আজ একটা এত বড় মোহনবাগানের মতো ডার্বি অর্গানাইজ করবেন কল্যাণীতে? আর এখান থেকে মানুষকে কল্যাণী যেতে হবে, যাতে মানুষ যেতে না পারে বেশি, সেই জন্য আপনারা ম্যাচটাকে কল্যাণী চলে গেলেন। এই ধরনের কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। আমি এটা নিয়ে বলবো, কিন্তু তার আগে একদমই তার আগে কিন্তু আমরা একবার শোনাবো যে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু কি বলছেন, শুনুন। সেটা আমরাও শুনেছি, সেটা আমাদের কথা বলতে হবে, আমরা সুপার জায়েন্টের সাথে কথা বলছি। সেটা অ্যাট দ্য সেম টাইম মানে একটা জায়গায় হবার কথা ছিল, সেখানে হচ্ছে না, এখন একটা জায়গায় দিয়ে দিচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি। এটা নিয়ে আমাদেরও আছে, এবং
আমরা আশা করতাম যে এটা ডার্বি হলে একটা ভালোভাবে কোথাও হতো, একটা কল্যাণীতে নিয়ে গিয়ে ডার্বি করে সেই ডার্বি করার মানে কি সেটাও আমরা বুঝি না। হ্যাঁ, এখানে একটা খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা আপনি বললেন। আমাদের যখন কলকাতায় ডার্বি হয় আইএফএ লিগে বা শিল্ডে, মোহনবাগান মেম্বাররা টিকিট আর টিকিট দেখতে পাবে, তো চিরকাল হয়ে গেছে। কেন কলকাতা লিগের খেলা এখানে হতো, মেম্বাররা আমাদের এদিকটায় বসতো এবং ডার্বিতে একটা টিকিট মেম্বারদের জন্য অ্যালট করা হয়। আমি দেখলাম আইএফএ সেক্রেটারি যে প্রেস কনফারেন্স করলেন, সেখানে 150 টাকা না কত বললেন টিকিটের দাম, কিন্তু সেখানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মেম্বারদের কী হবে সেটা কোথাও উল্লেখ করলেন না। তো সেইটা আমরা মোহনবাগান সুপারজায়েন্টের সঙ্গে কথা বলবো যে এটা নিয়ে আলোচনা করেন, এবং কল্যাণীতে কত ক্যাপাসিটি, আমার জানা নেই যে এটা ডার্বি করার মতো ক্যাপাসিটি, কত ক্যাপাসিটি কল্যাণীতে আপনারা বলতে পারবেন। আমরা শুনে নিলাম মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু কি বলছেন। সৌরভ, কি বলবে তুমি এ বিষয়ে? দেখো, বলার কিছু নেই। বাংলার ফুটবল যেভাবে চলছে এবং বাংলার ফুটবল সংস্থা যেভাবে বাংলার ফুটবলকে পরিচালনা করছে, এদের কাছে এর থেকে বেশি কাজে কামনা আমি করি না। কারণ বাংলার ফুটবলের যেভাবে মান দিনে দিনে পড়ে যাচ্ছে, আজকে কলকাতা লিগ হচ্ছে না ফিক্সিং লিগ হচ্ছে বুঝতে পারছি না। প্রতিটা ম্যাচে যেভাবে মাঠের মধ্যে ফিক্সিং চলছে দেখতে পাচ্ছি, সহজ গোলকিপার দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাচ্ছে দেখতে পাচ্ছি, রেফারি বা যে সিদ্ধান্ত মানে একেবারে নজিরবিহীনভাবে যেটা নিশ্চিত যেটা হ্যান্ডবল পেনাল্টি হয় সেই রেফারি সেই ইয়ে দিচ্ছেন না। যেভাবে যেখানে যেভাবে লিগ চলছে, কোথাও প্রেসিডেন্টের ক্লাব হলে বেশি সুবিধা পায় দেওয়া, সেক্রেটারি ক্লাব হলে বেশি সুবিধা পায় দেওয়া, যে প্রবণতা চলছে বাংলার ফুটবলের মানটাকে দিনে দিনে বঙ্গ ফুটবল সংস্থা যারা বর্তমানে দায়িত্বে আছে যারা শেষ করে দিতে চাচ্ছেন, তাদের কাছে তারা যে ডার্বি আয়োজনের নিয়ে এই ধরনের বিষয় ঘটাবেন এটা খুব স্বাভাবিক। আচ্ছা দেখো, আজকে মোহনবাগান সমর্থকরা, ইস্টবেঙ্গল সমর্থকরা অত্যন্ত এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে যে একটা কলকাতা লিগের একটাই তো ডার্বি ম্যাচ হবে, এটা যদি যুব ভারতী বা কিশোর ভারতী আয়োজন করা হতো কিসের সমস্যা হতো? এমন তো কিছু মারাত্মক কিছু সমস্যা হতো না, হয়তো আইএফএর হয়তো একটু টাকা পয়সা বেশি খরচ হতো, আর তো কিছু হতো না, মানুষ খেলাটাকে এনজয় করতে পারতো। নিয়ে চলে যাওয়া হলো ম্যাচটাকে কল্যাণীতে গিয়ে একটা এত বড় ম্যাচ কোনোদিন কল্যাণীতে হওয়া সম্ভব? সেখানে ম্যাচ একদমই খুবই মানে অসুবিধার মধ্যে এবং পড়তে নিরাপত্তা হবে, দিতে পারবেন, নিরাপত্তার একটা বড় প্রশ্ন ডার্বিতে যখন এত মানুষ যায় সেখানে যেভাবে দুই দলের আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সৌরভ, দুই দলের সমর্থকরা যেভাবে বিবাদে জড়ায়, সংঘর্ষের পরিস্থিতি হয়, নিরাপত্তা পুলিশ কোথা থেকে দেবেন? এত বড় একটা যে ম্যাচ করবেন আপনারা, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদমই তাই। আমরা এখানেই শেষ করব। আমাদের মাঠে ময়দানে স্কাই নিউজ বাংলায় এই রকমই বিভিন্ন আপডেট, খেলার আপডেট দেখতে আপনাদেরকে কিন্তু সঙ্গে থাকতে হবে, আমাদের দেখতে হবে স্কাই নিউজ বাংলা।